জি স্যার, শিওর। আচ্ছা, শুরু করি। আচ্ছা, তোমার নিউরোলজিতে ক্লাস হয়েছিল আগে, মনে আছে কিছু? না সব ভুলে গেছি এই করোনার এত 4 মাস 5 মাসে। যাই হোক, আমরা রিক্যাপিচুলেশন করবো। এই ক্লাসটা আগে হয়েছে, আমরা এখন শুরু করি। জাস্ট তোমাদের কোনো ফিডব্যাক থাকলে বলবো, আমি শুরু করলাম। ঠিক আছে? দেখা যাচ্ছে কতজনের সাথে হ্যাঁ, পরশুবার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নিউরোলজি তোমাদের খেলা আছে তো? নিউ নেট কাকে বলে? আচ্ছা, আমাদের যে মর্টালিটি, আন্ডার 5 মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি এন্ড নিউটাল মর্টালিটি রেট, আমরা এর আগে যেটা যে ছিলাম যে 2014 টা তোমাদের জানাইছিলাম। তার লেটেস্ট গত বছর 2018 একটা বিডিএইচএস এর একটা সার্ভে আসছে। সার্ভেতে এটা এখন এটা আমাদের ন্যাশনাল ইয়ে হলো আন্ডার 5 মর্টালিটি 45, ইনফ্যান্ট মর্টালিটি 38 আর নিউটাল মর্টালিটি 30। আগে যে আন্ডার 5 মর্টালিটি ছিল 2014 তে ছিল 46, ইনফ্যান্ট মর্টালিটি 38 ছিল, কিন্তু নিউটাল মর্টালিটি 28 ছিল। পরবর্তী দেখা গেল এটা একটু বেড়ে গেছে। যাই হোক, এটা খুব একটা বাড়ে নাই, তবে আমাদের এই ব্যাপারে কাজ করতে হবে। আর এসডিজি তো তোমার মনে আছে, সাস্টেইন ডেভেলপমেন্ট গোল। আমার 2030 এ আমাদের টার্গেট আছে আন্ডার 5 মর্টালিটি আমরা 45 থেকে 21 এ নিয়ে আসবো, এবং নিউট্রাল মর্টালিটি এখন কিন্তু 30 আছে, 30 থেকে 12 তে নিয়ে আসবে। আমাদের মেইন টার্গেট হলো এখন এসডিজি। আগে তো মিডল এমডিজি, সেটাও শেষ হয়ে গেছে 2015 তে। এখন আমাদের এসডিজি, এসডিজি তে আমাদের টার্গেট হলো এটা। এখন হোয়াট আর দ্য কমন কজ অফ নিউট্রাল ডেথ? তোমরা জানো মেইন কমন কজ হলো মেনলি একটা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, মেনলি সেপসিস এন্ড প্রিটার্ম লো বার্থ ওয়েট। আমাদের মেইন কজ হয় ইনফেকশন, নিউরো সেপসিস, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া এন্ড প্রিটার্ম লো বার্থ ওয়েট। একটা একটা নর্মাল নিউবর্ন কাকে বলে? তোমাদের মনে আছে যে আমরা বলছিলাম যে টার্ম নিউবর্ন, টার্ম বলবো 37 কমপ্লিটেড উইক থেকে শুরু করে 42 উইকস পর্যন্ত। 37 কমপ্লিটেড উইক মানে মনে আছে তোমাদের যে 36 উইকস প্লাস 7 ডেজ, তাইলে বলবো 37 কমপ্লিটেড উইক, অথবা 37 উইকস 1 ডে 2 ডে 3 ডে, যাই হোক 37 উইকস প্লাস 6 ডে, দিস ইজ দ্য কমপ্লিটেড 37 উইকস। 37 উইকস এর যদি আগে হয় সেটা আমরা বলি প্রিটার্ম। 37 থেকে কমপ্লিটেড 37 উইক টু 42 উইকস মিন হলো টার্ম বেবি। 37 এর যদি আগে হয় তোমার 36 উইকস প্লাস 5 ডেজ, অথবা 38 34 উইকস, 33 উইকস, যদি 37 উইকস এর আগে যদি হয় সেটাকে আমরা বলবো প্রিটার্ম। ঠিক তেমনি 42 উইকস এর বেশি যদি হয় সেটা আমরা বলবো পোস্টপার্টাম। সিমিলারলি একটা বাচ্চা, নর্মাল বাচ্চার বার্থ ওয়েট থাকে 2500 গ্রাম থেকে 4000 গ্রাম পর্যন্ত। 2500 গ্রামের পরে যদি হয় সেটাকে আমরা বলি লো বার্থ ওয়েট। 1500 গ্রামের নিচে যদি হয়, তোমাদের মনে আছে, সেটাকে বলি আমরা ভেরি লো বার্থ ওয়েট। 1000 গ্রামের নিচে যদি হয় সে বাচ্চার বার্থ ওয়েট, এটাকে আমরা বললাম এক্সট্রিম লো বার্থ ওয়েট। ঠিক তেমনি 750 গ্রামের নিচে যদি হয় তা আমরা বলি ইনক্রেডিবলি লো বার্থ ওয়েট। একটা বাচ্চা, নর্মাল বাচ্চা যখন ডেলিভারি হয় তার কালারটা থাকে পিঙ্ক কালার, কিন্তু পেরিফেরালি সাইনাস থাকতে পারে। তোমরা জানো রেসপিরেটরি রেট, নর্মাল রেসপিরেটরি রেট ইন কেস অফ নর্মাল টার্ম বেবি 30 থেকে 60 পর্যন্ত। ঠিক তেমনি হার্ট রেট হলো 100 থেকে 160 পর্যন্ত। একটা বাচ্চা নর্মাল টেম্পারেচার, মোস্ট ইম্পর্টেন্ট টেম্পারেচার যদি আমরা সেলসিয়াস দেখি 36.5 থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস। আর যদি আমরা দ্যাট ইজ আমরা ফারেনহাইট দেখি 97.5 থেকে 99.5। দেখো আমাদের টেম্পারেচার নর্মাল পর্যন্ত 38.6 পর্যন্ত, কিন্তু ইন কেস অফ নিউনেট এটা 39.5 পর্যন্ত নর্মাল। এই জন্য অনেক সময় মারা বলে যে আমার বাচ্চা তো জ্বর আসছে, গা গরম, দিস ইজ নর্মাল। একটা বাচ্চা নর্মাল ব্লাড গ্লুকোজ যদি দেখি, তার ব্লাড গ্লুকোজ হলো 2.6 থেকে 7.8 পর্যন্ত। আমরা যদি স্যাচুরেশন অফ অক্সিজেন দেখি, এখন যে করোনার জন্য সবাই আমরা এসপিওতে দেখি, সবার বাসায় পালস অক্সিমেট্রি আছে। পালস অক্সিমেট্রির মধ্যে যদি দেখি আমরা, ইন কেস অফ টার্ম বেবি এটা 95 প্লাস মাইনাস 2, ইন কেস অফ প্রিটার্ম 90 প্লাস মাইনাস 2। অক্সিমেট্রি ফ্রন্টাল সার্কামফারেন্স নরমালি 35 থেকে
প্লাস মাইনাস 2 32 থেকে 37 পর্যন্ত হতে পারে, লেন্থ 50 পর্যন্ত। একটা বাচ্চা নরমালি বাচ্চা হওয়ার পরে নরমাল যে স্টুল পাস করে, যেটাকে আমরা বলি মিকুনিয়াম, ইউজুয়ালি 24 ঘন্টার মধ্যে পাস করে, উই ক্যান ওয়েট আপ টু 48 আওয়ার্স। ঠিক তেমনই ইউরিন 24 আওয়ার্স ম্যাক্সিমাম পাস করে, উই ক্যান ওয়েট আপ টু 48 আওয়ার্স। সবচেয়ে বড় কথা, একটা বাচ্চা জন্মের পরই সে অ্যাবল টু ব্রেস্ট ফিড সুন আফটার বার্থ। একটা অনেক সময় মারা কমপ্লেন করে, আমার বাচ্চা সারাদিন ঘুমায়। দিস ইজ নর্মাল। কারণ দেখো, একটা বাচ্চা তুমি আমি ঘুমাই 6 ঘন্টা 8 ঘন্টা, একটা বাচ্চা 18 ঘন্টা ঘুমায়। তার মার কাছে মনে তো হবে খালি খায় আর ঘুমায়। একটা নর্মাল বাচ্চা সাধারণত কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকবে না এবং নো বার্থ ট্রমা। এখন একটা বাচ্চা হওয়ার পরে হোয়াট আর দ্য এসেনশিয়াল নিউবর্ন কেয়ার? এসেনশিয়াল নিউবর্ন কেয়ার কি? এসেনশিয়াল নিউবর্ন কেয়ার হলো যে বাচ্চা কয়েকটা পয়েন্ট আছে, 8টা পয়েন্ট আছে। মেইন হলো, ফার্স্ট আমাদের পয়েন্টার হলো ক্লিন অ্যান্ড সেফ ডেলিভারি। আমাদের সেফ অ্যান্ড ক্লিন ডেলিভারি করতে হবে। কটটা যখন কাটবো, ক্লিন কট কাটবো এবং ভালো সুতো দিয়ে ক্লিন টাই করতে হবে, কাটতে হবে, মানে স্টাইল জিনিস ইউজ করতে হবে। আর ফার্স্ট হলো ক্লিন সেফ ডেলিভারি, তার টেম্পারেচার মেনটেন, মেইন কথা। এটা হলো ইন কেস অফ নিউনেট, অন্য যাই কিছু এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রিভেনশন এন্ড ম্যানেজমেন্ট অফ হাইপোথার্মিয়া, টেম্পারেচার মেনটেন করতে হবে। এই জন্য কি করতে হবে? টেম্পারেচার মেনটেনের জন্য আমরা বাচ্চা জন্মের পূর্বে ভিজা থাকে, আমরা ডাই করতে পারি, র‍্যাপ করতে পারি, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট পারি। আমরা জন্মের পর বাচ্চা গোসল করানো দেরি করতে পারি। মিনিমাম আমরা 72 ঘন্টা পর্যন্ত গোসল করাবো না জন্মের পর। এটা একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় অনেক জায়গায় অনেক তাবু থাকে জন্মের পর গোসল করা, এই জিনিসগুলো শেষ। কারণ জন্মের পর গোসল করলে অনেক বাচ্চা ঠান্ডা হয়ে যেতে পারে। মিনিমাম 3 দিন গোসল করানো যাবে না। তার বাচ্চার ব্রিদিং অ্যাসিস্ট্যান্ট দেখতে হবে, বাচ্চা ঠিকমতো শ্বাস নিচ্ছে কিনা। যদি ঠিকমতো শ্বাস না নেয়, তখন আমাদের একটা এইচবিভি প্রটোকল আছে। আমরা তাকে ট্যাক্টাইল স্টিমুলেশন দিতে পারি, পায়ের মধ্যে টোকা দিতে পারি, পিছনের ব্যাক স্পাইনের এখানে আমরা স্টিমুলেশন দিতে পারি। তাতে যদি না হয়, ব্যাক মাস ভেন্টিলেশনের মাধ্যমে বাচ্চাকে শ্বাস নিতে হবে। এটা গোল্ডেন মিনিট, বাচ্চাকে 1 মিনিটের মধ্যে শ্বাস নেওয়া হতে হবে। তারপর আছে বাচ্চা জন্মের পর সে ব্রেস্ট ফিডিং শুরু খাবে। তবে এটা উইদিন ফার্স্ট আওয়ার, অ্যাজ আর্লি এজ পসিবল উইদিন ফার্স্ট আওয়ার ব্রেস্ট ফিডিং শুরু করতে হবে। এবং ব্রেস্ট ফিডিংটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং 6 মান্থ পর্যন্ত খেতে হবে। তারপর কট কেয়ার, বাচ্চা জন্মের পর কট কাটার পরে আমাকে একবার 7 ক্লোরহেক্সিডিন দিতে হবে, 7.1%। আর আমরা যেটা ওয়ার্ডে ইউজ করি হেক্সিসন, ওইটা হলো 0.5%। তার মানে এটা 15 গুণ। এটা নর্মাল যে হেক্সিসন ইউজ করি সেটা না, ওইটা কিন্তু হেক্সিসন। ওইটা হলো 0.5% আর এটা হলো 7.1%, মানে 15 গুণ বেশি। তারপর বাচ্চার আই কেয়ার নিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট আই কেয়ার একটা। আর যদি লো বার্থ হয় তার জন্য স্পেশাল কেয়ার নিতে হবে, প্রভিশন স্পেশাল কেয়ার ফর প্রিটার্নাল লো বার্থ ওয়েট। এদের নর্মালি আমরা একটা বাচ্চা হলে 3টা নর্মাল ভিজিট দিতে বলে, একটা ডে 1, একটা ডে 2 to 3, ডে 7। আর ইন কেস অফ প্রিটার্ম আরো 2টা আমাদের ফলো আপ দিতে হবে ভিজিট, 14 দিনের দিন, 28 দিনের দিন। আর কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়, আইডেন্টিফিকেশন, ম্যানেজমেন্ট এন্ড রেফারেন্স ফর দি কমপ্লিকেশন, কোনো কমপ্লিকেশন হয় সেগুলোর জন্য কি করতে হবে। এই 8টা পয়েন্ট হলো এসেনশিয়াল বার্থ কেয়ার, এসেনশিয়াল নিউবর্ন কেয়ার। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। কারো কোনো কোয়েরি? এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা? এই 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 পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা? একজনে বলো তো, নর্মাল নিউবর্ন কত, কোনটা? নর্মালি হার্ট রেট কত? একজনে বলো দেখি নর্মাল হার্ট রেট কত? Sir, 130. অলওয়েজ রেঞ্জ বলতে হবে, 120 থেকে 160। টার্ম বেবি কাকে বলবো? টার্ম বেবি কাকে বলবো? টার্ম বেবি কাকে বলবো? Sir, 8 weeks of gestation age for delivery হলে টার্ম কত? 30? 8 weeks. না, 30 যাই বললাম। Completed 37 weeks. Completed weeks. Completed 37 weeks to 42 weeks. 42 হ্যাঁ। 37 weeks এর আগে যদি হয় এটা আমরা বলবো প্রিটার্ম। 42 weeks এর পরে যদি হয় সেটা কি বলবো?
Postterm. পোস্টটার্ম, ভেরি গুড। আর নর্মাল বার্থ ওয়েট কত? একটা বাচ্চা নর্মাল বার্থ ওয়েট 2.5 kg থেকে 4.9 kg। কত? 2.5 কেজি থেকে 4.9। 2.5 থেকে 3.5. না, নর্মালি কেজিতে না বললা, কারণ আমরা বলছি যে 2,500 গ্রাম, 2.5 কেজি 2,500 গ্রাম বলাটা বেটার। 2,500 গ্রাম থেকে 4,000 গ্রাম পর্যন্ত, মানে 3,399 গ্রাম। তোমাদের বলা উচিত যে 2,500 গ্রাম থেকে 4,000 পর্যন্ত বা 3,399। যখন 4,000 গ্রাম হবে বা 4,001 গ্রাম হবে, এটা আমরা বলবো, তো লার্জ বেবি বলবো। ঠিক তেমনি 1,499 গ্রাম, এটাকে আমরা কি বলবো? মনে হয় 2,400 গ্রাম, এটা কি বলবো? Low birth weight baby। ভেরি গুড। আর 1,500 গ্রাম, 1,500 গ্রাম কি বলবো? 1,500 গ্রাম কি বলবো? Very low birth weight। ভেরি লো বার্থ ওয়েট। ভেরি লো বার্থ কাকে বলি? ভেরি লো বার্থ কাকে বলে? লো বার্থ ওয়েট কাকে বলে? লো বার্থ ওয়েট একজনে বলো, ভেরি লো বার্থ ওয়েট বা লো বার্থ ওয়েট কাকে বলে? স্যার লো বার্থ মানে ভেরি লো বার্থ ওয়েট হচ্ছে যে 1500 গ্রামের চেয়ে কম হয়। কম হয়, তাহলে 1500 গ্রাম কোথায়? লো বার্থ ওয়েট, ভেরি লো বার্থ ওয়েটের মধ্যে নাকি লো বার্থ ওয়েটের মধ্যে? লো বার্থ ওয়েটের মধ্যে। ভেরি গুড, ভেরি গুড, সেটাই কথা। 1,499 গ্রাম ওটা ভেরি লো বার্থ ওয়েট। ক্লিয়ার? Yes sir। ওকে, নেক্সট আমরা যাচ্ছি নিউডাল সেপসিস। সেপসিস মানে কি মনে আছে? আচ্ছা, আমরা বললাম এর আগে দেখালাম, ডেথ রেট দেখাইছিলাম। দেখো ম্যাক্সিমাম ডেথ around 39-69% ইনফেকশন, আর প্রিটার্ম 27% and পেরিনেটাল অ্যাসফিক্সিয়া 23%। তাহলে ম্যাক্সিমাম ডেথ, এই 85% ডেথ এই তিনটা ডিজিজে হয়। আমরা এই তিনটা ডিজিজ যদি জানি নিউনেটের, তাহলে আমরা অনেক কিছু ম্যানেজ করতে পারবো। সেই হিসেবে আমাদের এখনকার টপিক নিউটাল ইনফেকশন কাকে বলে সেটা আমরা বলবো। এখন নিউটাল ইনফেকশন আমরা বলতে কি বুঝি? ইনফেকশন অকার ডিউরিং ফার্স্ট 28 ডেজ। আমরা নিউনেট জানি যে 24 দিনের মধ্যে, 28 দিনের মধ্যে যে বাচ্চা হয় সেগুলো আমরা নিউনেট বলি। ঠিক তেমনি এনি ইনফেকশন ডিউরিং দি ফার্স্ট 28 ডেজ অফ লাইফ ইজ কল্ড নিউটাল ইনফেকশন। তাহলে ব্যাকটেরিয়া কাকে বলে? অনলি প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড। এখানে কত? ইন অ্যাবসেন্স অফ সিস্টেমিক ইলনেস। শুধু ব্লাডের মধ্যে একটা জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে, তাকে আমরা ব্যাকটেরিয়া। আর সেপসিস বলবো কখন? তখন ব্যাকটেরিয়া থাকবে এবং ব্যাকটেরিয়ার জন্য যখন একটা সিস্টেমিক ইলনেস হবে সেটাকে বলবো আমরা সেপসিস। দ্যাট ইজ সিস্টেমিক রেসপন্স টু ইনফেকশন উইথ অর্গানিজম উইথ সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোম হবে। এটা এস হবে, SIRS হবে, এটা ডি না, সরি। সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোম এন্ড হাইপারটেনশন, এটা হলো সেপসিস। সোজা কথা, ব্যাকটেরিয়া প্লাস সাইন সিমটম ইজ সেপসিস। শুধু ব্যাকটেরিয়া প্রেজেন্ট, ব্যাকটেরিয়া। আর সিভিয়ার সেপসিস কখন বলবো? সেপসিসের সাথে যদি অর্গান ডিসফাংশন হয়, অর্গান ফেলিউর হয়, সাথে হাইপোটেনশন আর হাইপোপারফিউশন যদি হয়। সোজা কথা, সেপসিস প্লাস অর্গান ডিসফাংশন, দিস ইজ সিভিয়ার সেপসিস। এখন সেপটিক শক কখন বলবো? অনেকটা সিভিয়ার সেপসিস কিন্তু বলা সেপসিস উইথ পারসিস্টেন্ট হাইপোটেনশন। এই হাইপোটেনশন বলতাম, হাইপোটেনশন আমরা ফ্লুইড দেওয়ার পর হাইপোটেনশন কারেকশন না হয় তখন বলবো সেপটিক শক। সেপসিস উইথ প্রেজেন্স অফ হাইপোটেনশন ডিসপাইট অফ অ্যাডিকুয়েট ফ্লুইড রিসাসিটেশন। এখন কার সেপসিস হতে পারে? কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে যেসব কারণে বাচ্চার সেপসিস বেশি হতে পারে। এই রিস্ক ফ্যাক্টরের মধ্যে কতগুলো মেজর রিস্ক ফ্যাক্টর আছে, কতগুলো মাইনর রিস্ক ফ্যাক্টর আছে। মেজর রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রলং রাপচার মেমব্রেন যদি 18 ঘন্টার বেশি হয়, মায়ের যদি টেম্পারেচার 100 ডিগ্রির বেশি হয়, 100.4 এর বেশি হয়, অথবা 38 ডিগ্রি সেলসিয়াস, কোরিয়ামনাইটিস হয়, সাস্টেন ফিটাল ট্যাকিকার্ডিয়া যদি হয়, তাহলে আমরা এটাকে বলবো মেজর রিস্ক ফ্যাক্টর। কতগুলো আছে মাইনর রিস্ক ফ্যাক্টর? মাইনর রিস্ক ফ্যাক্টর কাকে? মাইনর রিস্ক ফ্যাক্টরের মধ্যে যদি আগে বললাম কি বলে প্রলং রাপচার মেমব্রেন 18 ঘন্টা হইলে আমরা বলছি মেজর,
আর 12 ঘন্টা যদি হয় এটা বলবো মাইনর রিস্ক ফ্যাক্টর। মায়ের টেম্পারেচার আগে বসে 100.4 আর এখন 99.5 যদি হয় তাহলে এটা বলবো মাইনর রিস্ক ফ্যাক্টর। মায়ের যদি কোনো কারণে জ্বর থাকে, ম্যাটারনাল ফিভার, এর সাথে যদি লিউকোসাইট কাউন্ট বেড়ে যায় 15,000-এর উপর হয় তাহলে আমরা বলবো এটা রিস্ক ফ্যাক্টর। বাচ্চার লো আবগার যদি লো থাকে এটা বলবো। একটা লো বার্থ ওয়েট বেবি থাকে, প্রিটার্ম বেবি থাকে, মাল্টিপল জেস্টেশন, টুইন, ট্রিপলেট, কোয়াড্রুপ্লেট যদি হয়, মাল্টিপল একটার বেশি বাচ্চা মায়ের পেটে থাকে সেটাকে আমরা মায়ের রিস্ক ফ্যাক্টর বলে। ফাউল কি বলে মিকুনিয়ামটি যদি ফাউল স্মেলিং হয় তাহলে এটা বলে ফাউল লাইকিয়া। মায়ের যদি জিবিএস থাকে এগুলো রিস্ক ফ্যাক্টর, মাইনর রিস্ক ফ্যাক্টর। এখন সেপসিস কয় রকম তোমাদের মনে আছে? আর্লি অনসেট সেপসিস, লেট অনসেট সেপসিস। এখন আর্লি অনসেট লেট অনসেট পার্থক্য কি? আর্লি অনসেট ইউজুয়ালি জন্ম থেকে 7 দিনের মধ্যে, তবে তোমাদের মধ্যে আবিষ্কারের বইয়ের মধ্যে লেখা 3 দিন। ইউজুয়ালি বলা আছে, বড় বইগুলোতে লেখা আছে 7 দিন, তবে বলা হয়েছে এর ম্যাক্সিমাম অকার উইদিন 70 আওয়ার্স। বাই ডেফিনিশন এটা জন্মের 7 দিনের মধ্যে যে ইনফেকশন হয় সেটাকে আর্লি অনসেট সেপসিস, আর 7 দিন পরে যদি হয় সেটা লেট অনসেট সেপসিস। তবে বলা হচ্ছে আর্লি অনসেট সেপসিস সাধারণত উইদিন 3 ডেজে হয়। আর সবচেয়ে বড় যেহেতু আর্লি হয় এটা সাধারণত মায়ের থেকে আসে। এটা যে মায়ের কোনো, বিশেষ করে মায়ের কোনো ইনফেকশন থাকলে সেই সব বাচ্চাদের মানে আর্লি অনসেট সেপসিস হয়। এই জন্য বলা হচ্ছে যে ম্যাটারনাল অবস্টেট্রিক কমপ্লিকেশন এটা আর্লি অনসেট সেপসিস কমন থাকে, ইয়েগুলো থাকে না। আর এখানে যে একটা কথা হচ্ছে অর্গানিজম, যে অর্গানিজম সোর্সটা ইউজুয়ালি মায়ের জেনিটাল ট্র্যাক্ট থেকে আসে। মায়ের জেনিটাল ট্র্যাক্ট থেকে যে অর্গানিজম ইনফেকশন করে সেটা আর্লি করে। আর ইউজুয়ালি ইন কেস অফ লেট অনসেট সেপসিসের মধ্যে এনভায়রনমেন্টাল ইভেন মায়ের থেকে আসতে পারে। আর প্রিমেচুরদের বেশি আর্লি অনসেট সেপসিস হয়। আর সবচেয়ে বড় কথা যেটা আর্লি অনসেট সেপসিস হলো এটা মাল্টি অর্গান ইনভলভ, মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট, মানে কতগুলো সিস্টেমকে ইনভলভ করে। মনে করো রেসপিরেটরি, কার্ডিয়াক, সিএনএস সবগুলো। কিন্তু ইউজুয়ালি ইন কেস অফ লেট অনসেট যে ফোকাল, হয়তো শুধু নিউমোনিয়া নিয়ে এলো, অথবা ইউটিআই নিয়ে এলো, অথবা মেনিনজাইটিস নিয়ে আসলো ইউজুয়ালি। আর সাধারণত মানে ইনফেকশনটা ইউজুয়ালি মায়ের থেকে হয়, অথবা মানে হসপিটাল অ্যাকোয়ার্ড মেনলি হয় আর্লি অনসেট। আর ইউজুয়ালি লেট অনসেট ইউজুয়ালি কমিউনিটি থেকে হয়, বাড়িতে ভালো লেগেছে 7 দিন পরে ইনফেকশন নিয়ে আসলো, তখন আমরা বলি এটা লেট অনসেট সেপসিস। এখন সেপসিস গেল, সেপসিস কারা করে? Sepsis usually main common cause of sepsis in case of neonate bacteria. তবে ভাইরাস, ফাঙ্গাস এগুলো হইতে পারে, ভাইরাস, ফাঙ্গাস এগুলো হইতে পারে, কিন্তু মেইন হলো ব্যাকটেরিয়া। আর আমরা বললাম যেহেতু আর্লি অনসেট সেপসিস মায়ের থেকে হয়, তাহলে মায়ের যে অর্গানিজম গুলো থাকে, মায়ের জেনিটাল ট্র্যাক্টে যেসব অর্গানিজম থাকে সেই অর্গানিজমেই আমাদের সেপসিস হয়। সেপসিসের যে মেইন কমন অর্গানিজম হলো ইকোলাই, ইকুলাই, ক্লেপসিলা, প্রোটিয়াস, অ্যাসিনোব্যাক্টার, সিডোমোনাস। মোটামুটি এই 4টা হলো মেইন কমন, এই 5টা ইকুলাই, ক্লেপসিলা, অ্যাসিনোব্যাক্টার, প্রোটিয়াস, সিডোমোনাস। কারণ এগুলা মায়ের ফিমেল জেনিটাল ট্র্যাক্টে থাকে, এই জন্য এটা হইতে পারে। আর অন্য যেটা স্টেফিলোকাস, স্টেফিলোকাস, সেরিটা, নিউমোকাইটিস, ইনফ্লুয়েঞ্জা এগুলো হয়। আর এখানে দেখো অন্য কালারে যেটা লেখা আছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস আর লিস্টিয়া মনোসাইটোজেন্স, এই দুইটা ওয়েস্টার্ন কান্ট্রিতে খুব বেশি হয়। আমাদের সাবকন্টিনেন্টে এটা হয় না, কিন্তু আমাদের বইগুলা ম্যাক্সিমাম যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আসছে, এই জন্য ওই বইগুলাতে এগুলা বেশি বেশি লেখা। ভবিষ্যতে যে আমাদের দেশের বই আসবে হয়তো আরো পরবর্তীতে এই জিনিসগুলো হয়তো চলে যাবে, তবু তোমাদের স্টুডেন্ট এই জিনিসটা মনে রাখতে হবে। গ্রুপ জিবিএস বা গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, লিস্টিয়া মনোসাইটোজেন্স, কিন্তু মেইন অর্গানিজম এই যে কয়টা ইকুলাই, ক্লেপসিলা, এগুলা। ক্লিয়ার? এখন মানে হঠাৎ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এখন সেপসিস কারা করে জানলাম। এখন সবচেয়ে কথা নিউরোসেপসিসের ম্যানিফেস্টেশন বা তুমি মুখে যা বলবা সবই হয়ে যাবে, মানে কোনো কিছু বাদ যাবে না। আর সিস্টেম ওয়াইজ যদি বলো যে তাইলে তোমার অনেকগুলো সাইন সিম্পটম বলতে পারবা। সাধারণত বাচ্চা জ্বর হইতে পারে, ফিভার, অথবা জ্বরটা কমে যেত, ইনস্টেবিলিটি, হয়তো দেখা গেল বাচ্চা টেম্পারেচার কমে যাচ্ছে, নট ডুইং ওয়েল, বাচ্চা ভালো ভালো মনে হচ্ছে না, বাচ্চা ঠিক মতো খাচ্ছে না, ইডিমা। এটা হলো কত যে টেম্পারেচার ফিভার অথবা হাইপোথার্মিয়া, নট ডুইং ওয়েল, বা অনেক সময় আড়াইশা বলে যে আমার বাচ্চা যে কেমন কেমন মনে হচ্ছে, এটা সাইন, লক্ষণটা সাইন অফ এনজাইটি, সাইন অফ সেপসিস। বাচ্চাকে আগে বাচ্চা খাচ্ছিল এখন ঠিক মতো খাচ্ছে না, এটা সাইন অফ সেপসিস। জিআই ট্র্যাক্টে যদি চিন্তা করি তাহলে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে, বমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে, হাইপোটেমিক্যাল হতে পারে।
রেসপিরেটরি সিস্টেমে অ্যাপনিয়া হতে পারে। অ্যাপনিয়া মানে কি? হঠাৎ করে শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাওয়া। অ্যাপনিয়া হতে পারে, হঠাৎ করে শ্বাস নিচ্ছে, হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে গেল, দিস অ্যাপনিয়া। ডিসপনিয়া শ্বাসকষ্ট। হ্যাঁ, টেকিপনিয়া দ্রুত শ্বাস। টেকিপনিয়া কখন বলেন? নরমালি ইন কেস অফ নিউনেট নরমাল রেসপিরেটর আমরা বললাম 30 থেকে 60, 60 এর বেশি যদি হয় তাহলে আমরা বলবো টেকিপনিয়া। রিডাকশন, চেস্ট ইনডোয়িং। চেস্ট ইনডোয়িং হচ্ছে ফ্লারিং, নাকটা শ্বাস নিতে নাকটা কষ্ট হচ্ছে, গ্রান্টিং, সাইনোসিস। রেনাল সিস্টেমে বাচ্চা অলিগর হইতে পারে, অ্যানোরিয়া হইতে পারে। কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি আছে? বাচ্চাটা পেল মনে হচ্ছে, প্যালার মনে হচ্ছে, মটলিং মানে মাকড়সা জালের মতো মনে হচ্ছে, বাচ্চা কোল্ড কাম স্কিন, টেকিকার্ডিয়া, হাইপোটেনশন, ব্রেডিকার্ডিয়া। তুমি সিস্টেম ওয়াইজ যদি বলো অনেকগুলো সাইন্স নিয়ে বলতে পারবা। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি আসে, মাথা থেকে যদি আমরা বাচ্চাটা কেমন ইরিটেবল মনে হচ্ছে, লেথার্জি হচ্ছে, বাচ্চা কাঁপতেছে, ট্রেমর হচ্ছে, সিজার কনভালশন হচ্ছে, বাচ্চার টোনটা কমে হাইপোটোন নিয়ে গেছে, মরো রিফ্লেক্সটা কমে গেছে, ইরেগুলার রেসপিরেশন হচ্ছে, হাই পিচ ক্রাই হচ্ছে, বাল্ব স্পন্টানিলি হচ্ছে। হেমাটোলজিক্যাল যদি আসি, হেমাটোলজি বাচ্চা কি হতে পারে? জন্ডিস হতে পারে, স্প্লিনোমেগালি হতে পারে, বাচ্চা পেল হতে পারে, প্যাটিচে হতে পারে, পারপুরের ব্লিডিং হতে পারে। সোজা কথা, ইন কেস অফ সেপসিস সবকিছু মানে যা বলো তাই লেগে যাবে। এখন তো সিমটম জানি, এখন আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি? একটা হলো সেপটিক স্ক্রিনিং। সেপটিক স্ক্রিনিং এ কি আমরা বলি? একটা হলো কমপ্লিট ব্লাড কাউন্ট এন্ড পেরিফেরাল ব্লাড প্রিন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, ডব্লিউবিসি কাউন্ট করতে পারি, আইটি রেশিও, ইনম্যাচিউর টু টোটাল লিউকোসাইট কাউন্ট, সিআরপি করতে পারি, মাইক্রোএসআর করতে পারি। এখন সিবিসিটি করলে আমরা কি পাইতে পারি? ডব্লিউবিসি কাউন্ট যদি 5000, নর্মাল তো তোমার আমার বড়দের হলো 11,000, 5000, 4000 থেকে 11,000। ইন কেস অফ নিউনেট 30,000 পর্যন্ত নর্মাল। একটা বাচ্চা নিউনের 15,000 পাইছো, এটাকে তুমি অ্যাবনর্মাল বলতে পারবে না। যদি ডব্লিউবিসি কাউন্ট 5,000 নিচে হয় অথবা 30,000 এর নিচে হয়, বেশি হয়, তাহলে আমরা এটা সেপসিসের পক্ষে যাব। ইমমেচিউর টু টোটাল নিউট্রিফিল কাউন্ট যদি মোর দেন 0.2% হয় তাহলে এটা পজিটিভ বলবো। সিআরপি পজিটিভ যদি, মাইক্রোএস আমরা নরমালি এসআই করে বড় টেস্ট টিউবে, ইন কেস অফ নিউনেট আমরা ছোট একটা পিপেট থাকে, ওই পিপেটের মধ্যে করি। এই পাঁচটা হলো কমন। আর কিছু অ্যাডভান্স কিছু আছে, যদি ইনকেস একটা গ্লোবিন হয়, প্রোক্যালসিটিন হয়, ইন্টারলিউকিন যদি বাড়ে, হিউম্যান অ্যাক্টিভিটিং ফ্যাক্টর বাড়ে, এগুলো মোটামুটি মানে সেফটি স্ক্রিনিং এর জন্য মার্কার। তবে কথা আছে যে এই 5টা টেস্ট করলাম, 5টা টেস্টের মধ্যে 3টা যদি পজিটিভ হয় তাহলে আমরা বলি, 3টাতে যদি অ্যাবনর্মাল হয় আমরা বলি চান্স অফ ইনফেকশন ইজ 90%। আর 5টা টেস্টের মধ্যে সবগুলোই নরমাল থাকে, চান্স অফ ইনফেকশন ইজ 1%। এই 5টা টেস্টের মধ্যে যদি 3টা টেস্ট অ্যাবনর্মাল হয় তাহলে আমরা বলি 90% চান্স অফ ইনফেকশন। আর যদি একটা টেস্ট সবগুলো নরমাল থাকে তাহলে আমরা বলি চান্স অফ ইনফেকশন ইজ 1%। আর কি করতে পারি? একটা কমপ্লিট ব্লাড কাউন্ট গেল, আর কি করতে? ব্লাড কালচার। ব্লাড কালচার গোল্ড স্ট্যান্ডার্ড, মানে একটা মতো টেস্ট করতে হলে যদি ফ্যাসিলিটি থাকে আমাদের, এটা হলো ব্লাড কালচার। তবে আমাদের ফ্যাসিলিটি কম, আমরা সব জায়গায় ঠিকমতো করতে পারি না, ঠিকমতো হয় না, তাহলে আমরা যেন ব্লাড কালচার করতে পারি না, আমরা ওই সিবিসির উপর ওই যে 5টা সেপটিক স্ক্রিনিং যেটা আছে ওই 5টার উপরে মেনলি আমরা ডিপেন্ড করি, এই 5টার উপর চেষ্টা করি। তবে ব্লাড কালচার গোল্ড স্ট্যান্ডার্ড হায়ার স্টাডিতে, হায়ার সেন্টার গুলোতে আমরা সাধারণত ব্লাড কালচার উপর ডিপেন্ড করে ইনফেকশন চিন্তা করি। আর কিছু কিছু টেস্ট করা যায়, এটা সবার জন্য আদার্স স্পেশাল কেস। একটা বাচ্চা মনে রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, অ্যাপনিয়া আছে, শ্বাসকষ্ট আছে, তাদের জন্য এক্স করবো, সবার জন্য এক্স করবো না, চেষ্টা করবো যাদের রেসপিরেটরি প্রবলেম আছে। সিএসএফ স্টাডি, যে বাচ্চা সিএনএস প্রবলেম আছে, মনে হচ্ছে মেনিনজাইটিস, বাল্ব স্পন্টানিলি, বাচ্চা লেথার্জি, বাচ্চা কনভালশন হচ্ছে, তখন আমরা সিএসএফ স্টাডি করবো। ইউরিন আরি এন্ড সিএস, আমরা বলছি যে আর্লি অনসেটে সাধারণত ম্যাটারনাল অর্গান থেকে অরিজিন থেকে আসে, সেই ক্ষেত্রে মানে কমিউনিটি থেকে আসে না, সেই ক্ষেত্রে আমাদের আর্লি ইউরিন আরি সিএস করা দরকার নাই। ইন কেস অফ লেটার স্টেজে, লেট অনসেট হলে আমরা ইউজুয়ালি করি। এখন কথা হইলো যে অনেক সময় মেনিনজাইটিস কে ইয়ের থেকে সেপসিস আলাদা করা যায় না, তবে সেপসিস থাকলে মেনিনজাইটিস থাকতে পারে। দেখা গেলে সেপসিসের 10 to 50% কেসে মেনিনজাইটিস থাকতে পারে। এই জন্য বাচ্চাদের মেনিনজাইটিস সবসময় কনভালশন নিয়ে আসবে। তোমরা একটু বড় বাচ্চাদের একটু কনভালশন পাই, বাল্ব স্পন্টানিলি পাই, কিন্তু ছোট বাচ্চাদের অনেক সময় কিছুই পাই না।
আমাদের সায়েন্স পেপার মতো ফিচার নিয়ে আসে। এই জন্য বলা আছে অনেক সময় মেনিনজাইটিস মিস হতে পারে। এই জন্য যখনই আমরা সাসপেক্ট করবো দিস ইজ দ্য কেস অফ মেনিনজাইটিস অথবা সিএসএফ ম্যানিফেস্টেশন আছে, তখন আমরা সিএনএস তখন আমরা সিএসএফ স্টাডি করবো। সিএসএফ স্টাডি করে এই জন্য বলছে CSF study can be done in all cases of late onset and culture proven early onset and suspected CNS problem. এখন ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হলো কয়েকটা কথা। মেনটেনেন্স অফ টেম্পারেচার, এইটা হলো ইন কেস অফ নিউনেট। ইন কেস অফ নিউনেট টেম্পারেচার মেনটেন ইজ এ ভেরি ভাইটাল থিং। বাচ্চার টেম্পারেচার বেশি থাকে কোল্ড স্প্রিং করবো, টেম্পারেচার যদি কম থাকে তাকে আমরা ওয়ার্ম মারি দিব, ডাইকা রাখবো। সব বিশেষ করে বড়দের ইনফেকশন হলেই ইনফেকশনে জ্বর হয়ে যায়, কিন্তু বাচ্চাদের কিন্তু এটা না, অনেক সময় টেম্পারেচার অনেক কমে যেতে পারে। এই জন্য আমাদের খেয়াল করতে সবার জন্য গা মুছতে হবে না। যার টেম্পারেচার কম আছে তাকে আমরা মানে তাকে আমরা ওয়ার্মার দেওয়া আমাদের কাপড় দিয়ে ডেকে করতে হবে। তাহলে টেম্পারেচার মেনটেন করতে হবে, নিউট্রিশনটা মেনটেন করতে হবে। যে বাচ্চা খেতে পারে তা মুখে দিব, যদি খেতে না পারে তাকে আমরা এনজিটি ফিডিং দেবো, আর যে না খাইতে পারে তাকে আমরা আইভি ফিড দিব। আর সিমটোমেটিক যে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে তাকে আমরা অক্সিজেন দেবো, যে বাচ্চা কনভালশন আছে তাকে অ্যান্টি কনভালশন দিব, যে বাচ্চা গ্লুকোজ কম তাকে গ্লুকোজ দিব, যে বাচ্চা প্রেশার হাইপারটেনশন তাকে আমরা ডোপামিন দিয়ে প্রেশার বাড়াবো। এখন আছে মেইন হলো স্পেসিফিক অ্যান্টিবায়োটিক, কারণ ইনফেকশন মানে অ্যান্টিবায়োটিক, ইনফেকশন মানে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার জন্য আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিকের জন্য আমাদের বাংলাদেশের গাইডলাইনে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন আছে। ফার্স্ট লাইন ইউজুয়ালি আমরা অ্যাম্পিসিলিন জেন্টামাইসিন দেব, কারণ অ্যাম্পিসিলিন জেন্টামাইসিন দেওয়ার পরে আমরা দেখবো বাচ্চা ক্লিনিক্যালি, আমরা যেহেতু ল্যাবে করতে আমরা যদি দেখি বাচ্চা ইমপ্রুভ করতেছে আমরা চালা যাবো। যদি আমরা 2 দিন থেকে 3 দিন পর দিয়ে বাচ্চা ইমপ্রুভ করতেছে না, আমরা ফার্স্ট লাইন বন্ধ করে সেকেন্ড লাইন করে যাবো। অথবা আমরা যদি হঠাৎ করে বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে, আমরা তখন এটা আমাদের ক্লিনিক্যাল জাজমেন্টের উপর আমরা সেকেন্ড লাইন ফার্স্ট লাইন যোগ করবো। তবে আইডিয়ালি নিয়ে হলো একটা বাচ্চা আসার পরেই, কারণ আমাদের এই কালচার আসতে 3 দিন সময় লাগবে, 3 দিন অ্যাক্টিভিটি না দিয়ে রাখবো। একটা বাচ্চা আসলে আইডিয়ালি আসার সাথে সাথে আমরা সেপ্টিক স্ক্রিনিং এন্ড ব্লাড কালচার পাঠিয়ে দেবো। আমরা ইম্পেরিক্যালি একটা অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিবায়োটিক ফার্স্ট লাইন দিব। ফার্স্ট লাইন দেওয়ার পরে যদি দেখি 3 দিন পর রিপোর্ট আসলো যে বাচ্চাটা এই আমি যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভ, আমি এই অ্যান্টিবায়োটিক চালাই যাবো। যদি দেখি না এই অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ না, যে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ সেটা দিব। তবে অনেক সময় আমাদের রিপোর্ট ঠিক মতো পাই না, আমরা ক্লিনিক্যাল জাজমেন্টের উপর বিচার করি। ক্লিনিক্যাল মনে করি যদি ইমপ্রুভ করতে আমরা এটা কন্টিনিউ করি, যদি ইমপ্রুভ না করে আমরা ইউজ চেঞ্জ করি। সেকেন্ড লাইন অ্যান্টিবায়োটিকের মধ্যে আছে থার্ড জেনারেশন সাপোলিস্পোরিন এন্ড এমিকাসিন। ফার্স্ট লাইন না পারলে সেকেন্ড লাইনে যাবো, সেকেন্ড লাইন ফেল হলে আমরা থার্ড লাইন যাবো। থার্ড লাইনে আছে মেরোপেনাম, ইমিপেনাম, সিপ্রোফেসলিন, ভ্যানকোমিসিন। এতেও যদি না হয় এখন ফোর্থ লাইন আছে সেপ্টিপ্রাইম, টেজোব্যাক্টাম, আর্লিন, নানা রকম নতুন নতুন ড্রাগ আছে, ওগুলাতে আমরা যেতে পারি। তবে মেইন কথা হলো ট্রিটমেন্টের মধ্যে একটা জয়েন্ট ম্যানেজমেন্ট, স্পেসিফিক মেইনটেন। আর একটা আছে আচ্ছা, এখন আমরা কয়দিন দিব অ্যান্টিবায়োটিক? আমরা কয়দিন দিব? যে অ্যান্টিবায়োটিক বললাম কয়দিন দিব। ইন কেস অফ মেনিনজাইটিস যদি হয় তাহলে আমরা 21 দিন দিব, মাইন্ড ইট 21 দিন। আর যদি মেনিনজাইটিস নাই কিন্তু ব্লাড কালচার পজিটিভ, আমরা যে ইনভেস্টিগেশন করছিলাম যে ব্লাড কালচার পজিটিভ হয় তাহলে 14 দিন দিব। মেনিনজাইটিস নাই, ব্লাড কালচারও পজিটিভ না, নেগেটিভ, কিন্তু ল্যাব আমরা সিবিসি করছিলাম, সিআরপি করছিলাম, ওই যে সেপ্টিক স্ক্রিন করছিলাম, ওখানে যদি পজিটিভ পাই তাহলে 7 থেকে 10 দিন দিব। কিছুই নাই, ক্লিনিক্যালি বাচ্চা জ্বর নিয়ে আসছিল, বাচ্চা খাচ্ছিল, আমার ক্লিনিক্যালি সেপসিস মনে হয় 5 থেকে 7 দিন দিব। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট। মেনিনজাইটিস কোশ্চেন এটা জিজ্ঞাসা করে, কোশ্চেন আজ পরীক্ষা আছে, মেনিনজাইটিস থাকলে 21 দিন, ব্লাড কালচার থাকলে ব্লাড কালচার পজিটিভ হলে 14 দিন, ব্লাড কালচার নেগেটিভ কিন্তু ল্যাব পজিটিভ তাহলে 7 থেকে 10 দিন, ল্যাব নেগেটিভ কিন্তু ক্লিনিক্যালি পজিটিভ, ক্লিনিক্যাল সেপসিস 5 থেকে 7 দিন। আর একটা গেল স্পেসিফিক থেরাপি, একটা সাপোর্টিভ, একটা হলো জয়েন্ট ম্যানেজমেন্ট, একটা সাপোর্টিভ থেরাপি। সাপোর্টিভ থেরাপি কি জিনিস? যে সাপোর্ট দিলে হয়তো ভালো হয়, অথবা অ্যাডজুভেন্ট থেরাপি বলি এটা। তো মেইন হলো জয়েন্ট স্পেসিফিক থেরাপি আর হলো সাপোর্টিভ থেরাপি। সাপোর্টিভ থেরাপির মধ্যে যেটা কি করতে হবে, একটা ইমিউনোথেরাপি দেওয়া যায়, অথবা গ্রানুলোসাইট ট্রান্সফিউশন, প্রোন স্টিমুলেটিং ফ্যাক্টর, কারণ
ব্লাড সেলগুলো কমে যায়, এখন ব্লাড সেলগুলোকে স্টিমুলেট করা যায়, কোলন স্টিমুলেট করতে দেওয়া যায়, অথবা এক্সচেঞ্জ ট্রান্সফার করা যায়, ব্লাড দেওয়া যায়, আদার আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারি, প্লাজমা থেরাপি দিতে পারি, হোল ব্লাড দিতে পারি। এটি সাপোর্টিভ। তাহলে ট্রিটমেন্টের মধ্যে তিনটে জিনিস, একটা জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, সাপোর্টিভ ম্যানেজমেন্ট। আর কতগুলো আছে সুপারফিশিয়াল ইনফেকশন, ওগুলো তো পাস্তুল হইতে পারে, আফটার পাংক্টিনিক ক্লিন দা করতে কনজেক্টিভিটিস হতে পারে, ওয়াল থ্রাশ হতে পারে। ওয়াল থ্রাশ হলে আমরা অ্যানেস্থেটিক দেই মুখের মধ্যে, আর কনজেক্টিভিটিস হলে আমরা ক্লোরোফেনিকল দেই, আর পাস্তুল হলে লোকাল অ্যান্টিবায়োটিক দিলেই ঠিক হয়ে যায়। এখন কি কমপ্লিকেশন হতে পারে ইন কেস অফ সেপসিস? সেপসিসে কমপ্লিকেশনের মধ্যে হয় এন্ডোকার্ডিটিস, সেপটিক অ্যাম্বুলাইস, সেপটিক আর্থাইটিস, অস্টিওমাইলাইটিস, অ্যাবসেস ফর্মেশন, সেপটিক শক, ডিএসি, মাল্টিঅর্গান ফেলিয়ার। এখন প্রগনোসিস কি? প্রগনোসিসের উপর ডিপেন্ড করে কজ অফ ইনফেকশন, কোন অর্গানিজম দা হয়েছে এই অর্গানিজম, এবং এক্সটেন্ড এন্ড টাইম অফ ইন্টারভেনশন। আমি মানে কয়দিন, কোনটা একটা ইনফেকশন হলো একদিন সাথে সাথে এসে বললো, সেটা প্রগনোসিস ভালো, অথবা আসলো ইনফেকশন 3-4 দিন 5 দিন পরেছে, প্রগনোসিস খারাপ। এই জন্য প্রগনোসিসের ডিপেন্ড করবে কজ অফ ডেথ, কজ অফ অর্গানিজম, এক্সটেন্ড টাইম অফ ইন্টারভেনশন, কখন হয়েছে, কখন পরে আসছে, সেটা ডিপেন্ড করবে। আর ইউজুয়ালি আমরা বলছিলাম যে মর্টালিটি আর্লি অনসেটে বলছিলাম মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়, মাল্টি সিস্টেম ইনভলভমেন্টের জন্য যে সেই হিসাবে মর্টালিটি 15 থেকে 20-50%। আর লেট অনসেট হলে লেট অনসেট তুলনামূলক বলছে ফোকাল হয়, ইউজুয়ালি 10-20%। এখন আমরা কিভাবে ইনফেকশন প্রিভেন্ট করতে পারি? মেন কথা, ইনফেকশন প্রিভেন্শনের জন্য ক্লিন ডেলিভারি, ক্লিন কট কেয়ার, কোলেস্ট্রম দিতে হবে, প্রিলেক্টাল ফিডিং বন্ধ করতে হবে, যত কম মিনিমাম হ্যান্ডেল করা যায়। অ্যাসেপটিক টেকনিক ইউজ করতে হবে, আমরা যখনই বাচ্চা ধরবো হাত দিয়ে করবো, যেগুলো প্রসিডিউর করবো, ফলো স্পেশাল টেকনিক, অল সর্টস অফ প্রসিডিউর। আর কিপ বেবি অ্যাওয়ে ফ্রম দ্য ইনফেক্টেড পারসন, কোনো বাচ্চা যদি ইনফেকশন পারসন থাকে তাকে বাচ্চার সামনে যেতে দেবো না। সবচেয়ে বড় কথা, এখন যে করোনার সময় আমরা বলি হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ, আসলে হ্যান্ড ওয়াশ খুব বেশি ইম্পর্টেন্ট। এটা বলছে সিম্পলেস্ট মোস্ট ইফেক্টিভ মেজার প্রিভেন্টিং হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এটা বলছে নার্সারিতে এনআইসিতে ঢোকার আগে 2 মিনিট হাত দাও, এবং একটা বাচ্চা দেখার পরে একটা বাচ্চা দেখার আগে 15 মিনিট হাত দাও। এই সময় আমরা হাত না ধরে আমরা যেটা অ্যালকোহল বেসড আমরা ইউজ করতে পারি, কিন্তু কষ্টে এটা করা যায়। তাই আইডিয়ালি নিয়ম হলো যখন তুমি ঢুকবা 2 মিনিট আগে, মানে 2 মিনিট হাত দিতে হবে, এবং প্রতি বাচ্চা দেখার 15 মিনিট পর হাত দিতে হবে। হসপিটালে কিভাবে ইনফেকশন কন্ট্রোল করতে পারি? সব স্টাফ হ্যান্ড ওয়াশ করবে, ইনফেকশন পেশেন্টের আইসোলেশন রাখবে, আমরা ডিসপোজাল আইটেম রাখবো, অ্যাভয়েড ওভারক্রাউডিং, aseptic all culture, aseptic surveillance. এই পর্যন্ত কোনো কোয়েরি? নিউট্রাল ইনফেকশন জন্য কোয়েরি? কারো কোনো কোয়েরি? কারো কোনো কোয়েরি আছে কিনা? কারো কোনো কোশ্চেন নাই? ঘুমাচ্ছে নাকি? কথা নাই, কথা বলেন, আপনি বন্ধ এগুলো সব না স্যার, লাগবে না স্যার। হ্যাঁ, আপনার চেক না শেষ না, বলতে যে কোনো কথা নাই, নেই বলছেন সব। না 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 না, ওটা তো বলেন। বলতে হ্যালো, Yes, sir. হ্যাঁ, কার কোনো কোয়েরি আছে? No, sir. কারো কোনো কোয়েরি আছে? নিউট্রাল ইনফেকশন সম্বন্ধে কারো কোনো কোয়েরি আছে কিনা? কারো কোনো কোয়েরি? কারো কোনো কোয়েরি আছে? কারো কোনো কোয়েরি আছে? কারো কোনো কোয়েরি আছে? স্যার নেই বোধহয়। নেই বোধহয়। তার মানে একটা হতে পারে যে কিছুই বোঝা নাই, আনলে সব বুঝে ফেলেছ নাকি? কোনটা? হয় কেউ কিছু বোঝাই নাই, অথবা
মানে সব মাথার মধ্যে চলে গেছে, আর নাহলে সব বুঝে গেছে কোনটা কোনটাই বোঝা যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে কেউ কিছু বোঝাই নেই। মনে আছে কিছু নাকি? আচ্ছা ঠিক আছে, মানে তোমাদের মনে নাই? আচ্ছা কোনো কোয়ারি নাই? আচ্ছা ঠিক আছে, আমার নেক্সট টপিক। কি টায়ার্ড লাগতেছে বেশি? না স্যার। আচ্ছা আর বেশি না, 10-15 মিনিট। আচ্ছা আমরা বলছি হঠাৎ একজন বলো তো, হঠাৎ কমন কজ অফ ইউনিট, কমন কজ অফ ডেথ ইন ইউনিট কি বলছি আমরা? স্যার নিউমোনিয়া ছিল, ডায়রিয়া ছিল, তারপর নিউমোনিয়া ডায়রিয়া ছিল না, তোমরা শোনোই না। আমি বলছি তিনটা কমন কজ অফ নিউরোটাল ইনফেকশন একটা, সবগুলা Sir, নিউমোনিয়া ডায়রিয়া সবগুলা ইয়ের মধ্যে ইনফেকশন চলে যায়। পেডিয়াট্রিক্সে না, নিউনেটের কথা বলছি আমি। একটা বলছি নিউরোটাল ইনফেকশন, 2 নম্বর বলছি পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, 3 নম্বর হলো প্রিটার্ম লোবার পেট। তাই আমরা নিউরোটাল ইনফেকশন বললাম, এখন পেরিনেটাল অ্যাসফিক্সিয়া এন্ড হাইপোক্সিস বলবো, আর পরবর্তী ক্লাসে আরেক স্যার তোমাদের নিউরোটাল লোবার প্রিটার্ম লোবার পেট করবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, ডায়রিয়া নিউমোনিয়া এটা তোমার ইয়ের মধ্যে চলে যায়, ইনফেকশনের মধ্যে। ঠিক আছে, আমরা এখন পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বলবো। কমন কজ অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া কি কি না, আর কি কি নাম আছে মনে আছে? পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বার্থ অ্যাসফিক্সিয়া বলে, নিউটাল অ্যাসফিক্সিয়া বলে, এগুলোও বলে। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বলে, নিউটাল অ্যাসফিক্সিয়া বলে, বার্থ অ্যাসফিক্সিয়া বলে, সবগুলোই পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমাদের এখন আছে যে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। অ্যাসফিক্সিয়া কাকে বলে? এর আগে কয়েকটা জিনিস আছে। অ্যানোক্সিয়া মানে কি? অ্যানোক্সিয়া মানে কমপ্লিট কোনো অক্সিজেন নাই, দিস ইজ অ্যানোক্সিয়া। অক্সিজেন কম আছে, দিস ইজ হাইপোক্সিয়া। ব্লাডে অক্সিজেন কম, এটাকে হাইপোক্সিমিয়া। ডিক্রিজ আর্টিরিয়াল অক্সিজেন কনসেন্ট্রেশন অফ অক্সিজেন, ইট ইজ হাইপোক্সিমিয়া। আর ইসচিমিয়া যে ব্লাড ফ্লো সেলে কম যাবে, ইনসাফিসিয়েন্ট ব্লাড ফ্লো টু দ্য সেল অর অর্গান রিজাল্টিং ইন মেটাবলিজম ডেথ। সোজা কথা, ব্লাড সাপ্লাই যদি কম হয় কোনো সেলে, তখন মেটাবলিজম কমে যাবে, মেটাবলিজম কমে গেলে ডেথ হয়ে যাবে সেল অর্গানের। এখন পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বা নিউরাল অ্যাসফিক্সিয়া অথবা বার্থ অ্যাসফিক্সিয়া তিনটেই সেম সিনোনিমাস। এটা কাকে বলে? এটা মেইন কথা, বাচ্চা অক্সিজেন সাপ্লাই কম পাবে, এটাই মেইন কথা। মধ্য কথা হলো, এটা যেভাবে ঘুরেই বলো, মেইন কথা হলো বাচ্চা অক্সিজেন কম পাবে। এন্ড বাচ্চা অক্সিজেন কম পাবে কিভাবে? এখন এই জন্য যেটা হলো, আচ্ছা এখন পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বলছে মেডিকেল কন্ডিশন রিজাল্টিং ফ্রম ডিপ্রাইভেশন অফ অক্সিজেন টু এ নিউবর্ন ইনফ্যান্ট দ্যাট কজেস ফিজিক্যাল। সোজা কথা, বাচ্চার অক্সিজেন সাপ্লাই কম হচ্ছে, এই জন্য বাচ্চার ফিজিক্যাল হার্ম হবে, মেইনলি ইন দ্য ব্রেন। সোজা কথা, বাচ্চা অক্সিজেন কম পাওয়ার জন্য যে কমপ্লিকেশন হবে মেইনলি ব্রেনে, সেটাকে বলছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। এখানে একটা ডেফিনিশন বলছে, দিস ইজ ডিফাইন্ড অ্যাজ হাইপোক্সিক ইনসাল্ট টু দ্য ফিটাস। ফিটাসে হাইপোক্সিক ইনসাল্ট হবে, এটা এত সিভিয়ার এনাফ টু কজ দ্য মেটাবলিক অ্যাসিডোসিস, নিউট্রাল এনকেফালোপ্যাথি, মাল্টি অর্গান সিস্টেম ডিসফাংশন। এত অক্সিজেন কম পাবে, এই জন্য বাচ্চার মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে যাবে, নিউট্রাল এনকেফালোপ্যাথি হবে এবং মাল্টিপল সিস্টেম ইনফেকশন। আর সবচেয়ে ইজি ডেফিনেশন WHO বলছে, failure to establish and sustain respiration within first 60 seconds of life। বাচ্চা জন্মের পর কোনো কারণে শ্বাস নিতে পারলো না, অথবা শ্বাস নিল, শ্বাস নেওয়ার পর এটা ধরে রাখতে পারে না, জন্মের 60 সেকেন্ডের মধ্যে যদি হয়, এটাকে বলে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। তাহলে কি বাচ্চা ইউজুয়ালি জন্মের পর শ্বাস নেয়, অনেক সময় মনে করছে শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়। সোজা কথা, শ্বাস নিবে এবং এটা কন্টিনিউ করবে, সাস্টেন করতে হবে। যদি এটা না করতে পারে 1 মিনিটের মধ্যে, 60 সেকেন্ডের মধ্যে, সেটাকে বলা হয় পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। এই জন্য যে ফার্স্ট মিনিট অফ লাইফকে বলা হয় গোল্ডেন মিনিট। বলা হয় যে বাচ্চা শ্বাস নিতে পারবে না, তাকে 1 মিনিটের মধ্যে শ্বাস নেওয়ার চেষ্টা করো, তাহলে বাচ্চা ভালো হয়ে যাবে। শ্বাস নিতে যদি 1 মিনিটের মধ্যে যে শ্বাস না নেয়, যত দেরি করে শ্বাস নিবে তত তার মানে কমপ্লিকেশন বাড়বে। ওইটা আমরা বলি, এই জন্য বলছে failure to establish and sustain respiration within first 60 seconds of life is called perennial asphyxia। অথবা মানে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স কতগুলা ক্রাইটেরিয়া দিছে। আমলের আর্টি লেভেল যদি পিএইচ যদি 7.7 এর নিচে হয়, 5 মিনিটস আপার স্কোর যদি 3 নিচে হয়, নিউট্রাল এনকেফালোপ্যাথি হয়, সিজার হলো, হাইপোটেনিয়া কমা হলো, অথবা মাল্টি অর্গান ডিসফাংশন যদি হয়, এই 4টা পয়েন্ট যদি থাকে,
তাইলে ওরা বলছে এটা পেটলেসনেশিয়া। আমলিকাল আর্টের পিএইচ 7 এর নিচে 5 মিনিট স্কোর আপগ্রেড ইনক্যাপাবিলিটি আনমেরিট। এখন আমাদের ইউজারদের প্রতি হাজারে 1 থেকে 6 জনের পেনলেসনেস হতে পারে। আবারও বলছি পেনলেস নিউডলেস সবগুলা সেম সিনোনিমাস। এই যে আমরা বলছিলাম যে কমন কজ অফ ডেথ, এই দেখো ইনফেকশন মধ্যে সেপটিস, নিউমোনিয়া, ডায়রিয়া, টিটান সবগুলা সেপটিসের মধ্যে মেইন হেডলাইন 36%, আর পেনলেস 23%। আর একটা পিটান লোবারতে নেক্সট ক্লাস, এটা পিটান লোবারতে করানো হবে, ওইটা মেইন কজ অফ ডেথ এই তিনটা জিনিস। আচ্ছা, সবচেয়ে বড় কথা যে নরমালি কি হয়, একটা বাচ্চা যখন শ্বাস নেয় অক্সিজেন কমে যায়, তখন বাচ্চা হঠাৎ করে রেপিড শ্বাস নেয়, রেপিড শ্বাস নেওয়ার পরে শ্বাস বন্ধ হয়ে যায়। এই যে শ্বাস বন্ধ হলে এটা বলা হয় প্রাইমারি অ্যাপনিয়া। এই সময় হার্ট রেটটা কমে যাচ্ছে, এই সময় অটোমেটিকলি বাচ্চা আবার শ্বাস নেওয়া শুরু করে। শ্বাস নিলে এই শ্বাসটা আবার উইক থাকে, গ্যাস্ট্রিক রেসপিরেশন হওয়ার পরে যদি হার্ট রেটটা আরো কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, বাচ্চা ফ্লাসিড হয়ে যায়। গেলে বাচ্চা আবার একটা অ্যাপনিয়া চলে যায়। অ্যাপনিয়া মানে শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাওয়া। এবং এই অ্যাপনিয়া সেকেন্ডারি অ্যাপনিয়া, এটা খুব মারাত্মক। যে এই সময় যদি কোনো ইন্টারভেনশন না করা হয়, বাচ্চাকে শ্বাস নিতে হেল্প না করা হয়, তাহলে বাচ্চা দিন দিন তার ব্রেন ডেথ হয়। প্রাইমারি অ্যাপনিয়া ইউজুয়ালি এইটার পরে যখন এই গ্যাস্ট্রিক রেসপিরেশন আক্রান্ত, যখন বাচ্চা হাইপোক্সিয়া হয়ে যায়, বাচ্চা রেপিড শ্বাস নেয়, শ্বাস নেওয়ার পরে হঠাৎ করে শ্বাস কমে যায়, শ্বাস কমে গেলে হার্ট রেটটা কমে যায়, তখন আবার এইটা হার্ট রেট কমে যাওয়ার পরে সে আবার শ্বাস নেয় অটোমেটিকলি, কিন্তু এই শ্বাসটা উইক, দুর্বল, ইরেগুলার, গ্যাস্ট্রিক নিতে আস্তে কমে আলটিমেটলি এতে যখন এটা করে হার্ট রেট আরো কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, বাচ্চা ফ্লাসিড হয়ে যায়, ফ্লাসিড হয়ে গেলে সেকেন্ডারি অ্যাপনিয়া চলে যায়। এই সেকেন্ডারি অ্যাপনিয়াটা খুব খারাপ। এই সেকেন্ডারি অ্যাপনিয়াতে তোমাকে ইন্টারভেনশন করে বাচ্চাকে শ্বাস নিতে চেষ্টা করতে হবে, নাহলে বাচ্চা আরো খারাপ হয়ে যায়, ইভেন ব্রেন ডেথ হতে পারে। তাইলে অনেক সময় বাচ্চাদের অ্যাপনিয়া হয়, আমরা শিওর না যে প্রাইমারি অ্যাপনিয়া আর সেকেন্ডারি অ্যাপনিয়া। এই জন্য আমাদের যখনই আমাদের চোখের সামনে অ্যাপনিয়া মনে হবে, এটা সেকেন্ডারি অ্যাপনিয়া মনে হবে, আমাদের চেষ্টা করতে হবে। যে কথা বললাম এটা এখানে বললো। আচ্ছা, এখন কেন কি হয়, মেইন কথা হলো কোনো কারণে যদি আমরা শ্বাস না নিতে পারি কি হয়, একটা বাচ্চা আমি অক্সিজেন নিতে পারলাম না, শ্বাস ঠিক করে নিলাম না, অক্সিজেন আমার লাংসে গেল না, লাংসে না গেলে লাংসে কোথায় যায়, হার্টে যায়, এক্সচেঞ্জ হয়, হার্টে অক্সিজেন কম গেলে কি হবে, হার্ট কম পাম্প করবে, হার্ট পাম্প করে যান পেরিফেরিতে ব্লাড, কারণ আমাদের হার্ট পাম্প করে ব্লাডের মধ্যে অক্সিজেন যায়, অক্সিজেন যদি ইনএডিকুয়েট টিস্যু লেভেলে যায়, অর্গান গুলা হাইপোক্সিয়া হয়ে যাবে, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। কিন্তু এটা যত বেশি হাইপোক্সিয়া ব্রেনে যাবে, কারণ আমরা জানি নিউরন সেল ডিপেন্ড অন অক্সিজেন, কোন কারণে অক্সিজেন যদি ব্রেনে কম হয় তাহলে ব্রেন ডেথ হবে, এবং যত বেশি অ্যারেস্ট হবে, তত বেশি ইনফেক্টেড, তত বেশি ব্রেন ডেথ। আচ্ছা, ইটিওলজি গুলো যেটা অনেকগুলো কারণ হতে পারে, একটা মাসলোভেরিয়ান, অ্যান্টিপার্টাম, পোস্টপার্টাম, ইন্টারপার্টাম সবগুলো হতে পারে। মেইন কথা যেটা তোমাদের খেয়াল করতে হবে যে কেন হতে পারে, একটা কোনো কারণে যে মায়ের অক্সিজেন কম থাকে এবং সেই মায়ের অক্সিজেন কম একটা প্রবলেম হতে পারে, মায়ের থেকে প্লাসেন্টা যদি অক্সিজেন সাপ্লাই কম যায় তাহলে হতে পারে, প্লাসেন্টা থেকে ফিটাসে যদি অক্সিজেন কম যায় তাহলে হতে পারে, ফিটাসে কোনো কারণে যদি রিকোয়ারমেন্ট বেড়ে যায় তাহলে হাইপোক্সিয়া। চারটা কথা, যে মায়ের অক্সিজেন সাপ্লাই কম, মায়ের অক্সিজেন কম আসে তাহলে বাচ্চা হাইপোক্সিয়া হবে, মায়ের থেকে যদি প্লাসেন্টা যদি অক্সিজেন কম যায় তাহলে হইতে পারে, প্লাসেন্টা থেকে যদি ফিটাসে কম যায় তাহলে হইতে পারে, ফিটাস যদি তার বেশি চাহিদা থাকে তাহলে হইতে পারে। তাহলে আমরা আসি দেখি এখানে কি বলছে, মায়ের কোনো কারণে অক্সিজেন কম থাকে, যে অ্যানিমিয়া আছে, পালমোনারি প্রবলেম আছে, কার্ডিয়াক প্রবলেম আছে, তাহলে মায়ের এমনি অক্সিজেন কম হচ্ছে। এখন মায়ের থেকে অক্সিজেন যদি প্লাসেন্টা কম যায়, মায়ের যদি ইনফেকশন থাকে, শক থাকে, ডিহাইড্রেশন থাকে, হাইপোটেনশন থাকে, ফিটাস মানে প্লাসেন্টা কম অক্সিজেন যাবে। প্লাসেন্টা থেকে ফিটাসে অক্সিজেন কখন কম যাবে, যে প্লাসেন্টা অ্যাবরাপশন থাকে, কর্ড কোলাপস থাকে, কর্ড এনলার্জমেন্ট থাকে, নট থাকে, কর্ড কম্প্রেশন থাকে, তাহলে কম যেতে পারে। এসে কোন কারণে হচ্ছে মায়ের হাইপারটেনশন, ভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, ড্রাগ অ্যাবিউজ, এগুলো যদি পোস্টমেন্টালি, তাহলে প্লাসেন্টা কম যাবে। আর কোন কারণে ইনকেস ফিটাল অক্সিজেন রিকোয়ারমেন্ট, মায়ের ফিটাল অ্যানিমিয়া হলো, ফিটাল আইজিআর হলো, ইনফেকশন হলো ফিটাসে, তাহলে ফিটাস অক্সিজেন কম দিতে পারে। এখন মেইন কথা কি হয়, যখন একটা হাইপোক্সিয়া হয়, হাইপোক্সিয়া হলে ইস্কিমিয়া হবে, ইস্কিমিয়া হলে কি হবে, অক্সিজেন কম থাকলে
তাদের যে আমরা জানি যে অ্যারোবিক মেটাবলিজম, অ্যানারোবিক মেটাবলিজম। অ্যারোবিক মেটাবলিজমে এটিপি অনেক তৈরি হয়, 38 এটিপি। আর অ্যানারোবিক মেটাবলিজমে 2টা এটিপি হয়। কারণ এটিপি আমাদের এনার্জির জন্য দরকার হয়। এন্ড কোনো হাইপোক্সিয়া হয়, অক্সিজেন কম থাকলে কি হবে? অ্যারোবিক মেটাবলিজম হবে না। অ্যারোবিক মেটাবলিজম না হলে অ্যানারোবিক মেটাবলিজম হবে। অ্যানারোবিক মেটাবলিজম হলে কি ল্যাকটেট বেড়ে যাবে, ইনঅর্গানিক ফসফেট ল্যাকটিক অ্যাসিড হয়ে যাবে, অর্থাৎ আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা, নর্মালি যে কেন হয়, যখন একটা কোনো কারণে আমাদের বডি যদি অক্সিজেন সাপ্লাই কম হয়, আমাদের ডিফেন্স মেকানিজম আছে যে আমাদের যেসব ভাইটাল অর্গান গুলা আছে সেগুলোকে বাঁচানোর জন্য যে ব্লাড সাপ্লাই যেগুলো কম ভাইটাল অর্গান সেখানে না দিয়া ভাইটাল অর্গান গুলো বাঁচার চেষ্টা করে। ভাইটাল অর্গানের মধ্যে হার্ট, ব্রেন, হার্ট, অ্যাড্রিনাল, কিডনি। এটা প্রোটেক্টিভ মেকানিজম। বলছে when fetal asphyxia occurs, the body is a cell protective mechanism redistribute blood flow to the defined organ to order to protect some important organ including brain, heart, adrenal gland, এগুলো বাঁচানোর জন্য অন্যগুলো কম দেয়, এই জন্য চেষ্টা করে। এবং এটা যখন অল্প অবস্থা থাকে এটা মানে রিভাইভ করে। যদি দেখে দিন দিন হাইপোক্সিয়া তো বেশি, তখন আলটিমেটলি শর্টটা মিললে যে চেঞ্জেস রিভার্সাল হাইপোক্সিয়া রিভার্স শর্ট টাইম। যদি চেঞ্জ না হয় তাহলে এটা ইরিভার্সাল চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে গেলে সেলুলার ড্যামেজ হয়, সেল ডেথ হয়ে যায়। আর আমরা জানি নিউরাল সেল অক্সিজেনের উপর ডিপেন্ডেন্ট। কোনো কারণে অক্সিজেন না পেলে এটা আস্তে আস্তে মরে যায়, এবং একবার মরে গেলে এটা রিজেনারেশন হয় না। যত বেশি দেরি হবে, যত বেশি হাইপোক্সিয়া হবে, তত বেশি বাচ্চা সমস্যা বাড়বে, বাচ্চার ব্রেন ডেথ হবে। তার কি কি ফ্যাক্টর? একটা আছে ফ্যাক্টরের মধ্যে ম্যাটারনাল ফ্যাক্টর আছে, লেবার এন্ড ডেলিভারি ফ্যাক্টর আছে, ফিটাল ফ্যাক্টর আছে। মায়ের কি কি কন্ডিশনে? মায়ের যদি ডায়াবেটিস থেকে, লুপাস থেকে, হাইপারটেনশন, হার্ট ডিজিজ থাকে হয়, মায়ের যদি এক্লাম্পসিয়া, অ্যাব্রাসিভ প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া এগুলো যদি হয়, তাহলে বাচ্চা পেট হতে পারে। বাচ্চার ফোর্সিভ ডেলিভারি, ব্রেস্ট প্রেজেন্টেশন হয়, শোল্ডার ডিসপ্লেসিয়া, প্রলং সেমিস্টেজ হয়, কট কম্প্রেশন হয়, তাহলে হতে পারে। আর কোনো কারণে বাচ্চার কন্ডিশনের জন্য বাচ্চা প্রিমেচুরিটি অথবা বড় বাচ্চা, পোস্ট ডেটেড, মাল্টিপল বার্থ, ম্যালফরমেশন, তাহলে বাচ্চা পেইনফুল এফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এখন কি দেখে বুঝবো বাচ্চার পেইনফুল এফেকশন হয়েছে? ফিটাসে কথা বললে আমরা ফিটাল ব্রেডিকার্ডিয়া হতে পারে, মেকানিভাইজেশন কুইক থাকে তাহলে হতে পারে, ডিসেলিয়েশন হতে পারে। আর সত্যি কথা, বাচ্চা হওয়ার পর বাচ্চা এইটা মেইন জিনিস, বেবি ইজ নট ব্রিদিং অর ব্রিদিং ভেরি উইকলি, বাচ্চা শ্বাস নিচ্ছে না, কুইকলি কাজ। বাচ্চা কালারটা ব্লুইশ, মাসেল নাই, পুয়ার, রিফ্লেক্স উইক, কনভালশন হতে পারে, বাচ্চা অ্যাকচুয়ালি হার্ট রেট কমে যেতে পারে, আর বাচ্চা কনসাস লেথার্জি স্টেপর কম হতে পারে। এখন একটা আমরা বলছি মেইন মানে প্রবলেম ইন দা হচ্ছে তোমার পেইনফুল এফেকশন ব্রেনে, এবং এই জন্য এটাকে বলে ব্রেনে যে প্রবলেমটা হয় নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন টার্ম এন্ড নিয়ার টার্ম নিউবর্ন সুন আফটার বার্থ ফলোইং পেইনফুল এফেকশন। এটা হইলে আমরা হাইপোক্সিক ইসকেমিক হলে বলি সাধারণ 3 থেকে 1000 বাচ্চার মধ্যে 3 থেকে 5টা হয়, এবং এটা আমরাকে ইউজুয়ালি হাইপোক্সিয়া এন্ড ইসকেমিয়ার জন্য ব্রেন ডেথ হচ্ছে। যত দেরি হবে তত ব্রেন ডেথ বাড়বে। যত তাড়াতাড়ি বাচ্চা শ্বাস নিতে পারাবো তত বাচ্চা তাড়াতাড়ি কম এফেক্ট হবে। এবং এই যে আমরা হাইপোক্সিক ইসকেমিয়ার মধ্যে 3টে স্টেজ ভাগ করি কন্ডিশনের উপর ডিপেন্ড করে। স্টেজ 1 ইউজুয়ালি নরমাল, স্টেজ 2 তে আমরা কমনলি বেশি পাই, স্টেজ 3 খুব খারাপ অবস্থা। স্টেজ 1 এ বলছে বাচ্চা হাইপার অ্যালার্ট থাকবে, স্টেজ 2 তে বলছে লেথার্জিক, আর স্টেজ 3 তে বলছে স্টুপর বা কমা থাকবে। স্টেজ 1 এ নরমাল হাইপোটোনিয়া, আর মেইন যেটা তোমার এখানে আসা মনোরিফ্লেক্স, এখানে স্টেজ 1 এ স্ট্রং থাকবে, এখানে উইক থাকবে, অ্যাবসেন্ট থাকবে। আর মেইন যে প্রবলেম পিপলটা স্টেজ 1 এ ডাইলেটেড, স্টেজ 2 তে কনস্ট্রিক্টেড এন্ড আনইন্টেড। আর এইটা একটা ইম্পর্টেন্ট যে সিজার দেখে আমরা মনে করি স্টেজ 2, আর বাচ্চা কান্নাকে নরমাল করতেছে, সেটা হাই পিচ ক্রাই করতেছে, আমরা স্টেজ বলি, অথবা ডিসেরিব্রেট করতে বাচ্চা কি হয়ে গেছে ডিসেরিব্রেট। আর যদি আউটকাম দেখি ইউজুয়ালি স্টেজ 1 গুড, স্টেজ 2 ভেরিয়েবল, স্টেজ 2 খারাপ। এবং এটা বলা হচ্ছে যে এটা মোটামুটি 99% 100% ভালো হয়ে যায়। স্টেজ 2 টা বলছে 70 to 80% ভালো হয়, 30% সিকুলি থাকে। আর এখানে বলছে যে 50% মারা যায়, আর 50% উইথ সিকুলি নিয়ে থাকে। কিছু দরকার নাই। আর যে ম্যানেজমেন্টের ব্যাপারে মেইন আমাদের মেইন মেইনটেনেন্স টিএবিসি, আমরা জানি মেইনটেনেন্স এবিসি, এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন। এখানে আমরা ইন কেস অফ নিউনেট অলওয়েজ ট্রিটমেন্টের ব্যাপারে, গোল অফ ট্রিটমেন্টের ব্যাপারে টেম্পারেচারটা আসবে। টেম্পারেচার মেইনটেইন ভেরি ক্রুশিয়াল। দ্য টেম্পারেচার মেইনটেইন টেম্পারেচার
when to have a breathing circulation আমাদের এগুলা করতে হবে গোল তো আমাদের প্রিন্সিপালের মধ্যে সাপোর্টিভ থেরাপি অ্যান্টি কনভালসেন্ট আর সেরিব্রাল প্রোটেক্টিভ আর মনিটরিং এখন মেইনলি সাপোর্টিভ যেটা বাচ্চাকে সাপোর্ট দেওয়া আগে করে দিতে হবে হাইপোটেনশন থাকলে হাইপোটেনশন ম্যানেজ করতে টেম্পারেচার মেইনটেইন করতে হবে আর সাপোর্টিভ হাইপোগ্লাইসেমিয়া ক্যালসিয়াম দিতে হবে মেইন কথা হইলো আর কনভালসন থাকলে অ্যান্টি কনভালসেন্ট ইউজুয়ালি আমরা ফেনোবারবিন দেই ফেনিটোয়েন দেই না হলে লরাজিপাম আর মিডাজোলাম দিচ্ছি আর হলো মেইন যেটা করতে হবে ট্রিটমেন্টের ব্যাপারে যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট বললাম ওগুলো আপাতত আমাদের সাথে মেইনলি কমপ্লিকেশন এটা এমন একটা মাল্টি অর্গান ডিসঅর্ডার ডিপেন্ডেন্স ক্যান লিড টু মাল্টি অর্গান ডিসফাংশন virtually any organ can affect mainly CNS এটা মেইনলি CNS কিন্তু অন্যান্য কি হতে পারে CNS এ আমাদের সিস্টেমে যদি ধরি একটা আর্লি কমপ্লিকেশন লেট কমপ্লিকেশন CNS এ হাইপারসেন্সিটিভিটি ইন্টিক্যানাল হেমোরেজ রেসপিরেটরি সিস্টেম ইকোনমিক সিনড্রোম হতে রেসপিরেটরি সিনড্রোম পালমোনারি হেমোরেজ CBS এ হার্ট ফেলিউর কার্ডিওজেনিক শক GI সিস্টেম ইলেক্ট্রোজেন্টাইটিস গ্যাস্ট্রিক আলসার আদার্স হাইপোগ্লাইসেমিয়া হাইপোক্যালসিমিয়া আর লং টার্মে এটা আমাদেরকে ডেভেলপমেন্ট দিলে আমরা পাই সেরিব্রাল পলসি মাইক্রোকেফালিস সিজার ব্লাইন্ডনেস ডিফনেস এগুলা লং টার্ম কমপ্লিকেশন এখন মেইন কথা প্রগনোসিস কি আর্লি ট্রিটমেন্ট আর্লি বেটার প্রগনোসিস এবং ব্যাড প্রগনোসিস সাইনের মধ্যে মেইন কথা হলো পিএইচ যদি কমে যায় আপগার স্কোর কমে যায় এগুলো হলো ব্যাড প্রগনোসিস সাইন মেইন হলো প্রিভেনশন কিভাবে প্রিভেনশন করবো আমাদের আইডেন্টিফাই ডিসকাস করতে হবে এডুকেট করতে হবে সেকেন্ডারি মেইন যেটা এই যেটা একটা যারা যারা বাচ্চা থাকবে তাদের এডুকেট করতে হবে আর টার্সিয়ারি প্রাইমারি সেকেন্ড টার্সিয়ারি লেভেলে আমাদের কি করতে হবে কার কোনো কোয়েরি আছে কিনা বলো কার কোনো কোশ্চেন নাকি সব ঘুমাচ্ছ কার কোনো কোয়েরি আছে স্যার কিনা একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো ভেরি গুড হ্যাঁ স্যার ওই যে নিওনেটাল সেপসিসে হ্যাঁ অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা কেন হয় একটু বলবেন আচ্ছা অ্যাবডোমিনাল ডিসটেনশন গ্যাসিয়াসের জন্য হতে পারে যে কোনো ইনফেকশনে মাল্টি অর্গান কি হতে পারে এখানে কয়েকটা কারণ হতে পারে একটা হলো ওই গাট মর্টালিটি কমে যেতে পারে একটা হাইপোক্যালিমিয়ার জন্য হতে পারে অবশ্য অনেক সময় অর্গানোমেগালি স্প্লিন লিভার বড় হয়ে হতে পারে মানে কি জন্য অ্যাবডোমিনাল ডিসটেনশন হচ্ছে অর্গানোমেগালির জন্য হতে পারে গ্যাসিয়াসের জন্য হতে পারে আর হাইপোক্যালিমিয়ার জন্য হতে পারে থ্যাংক ইউ স্যার আর এনি মোর কোশ্চেন কিছুই বুঝে যায় নাই কোনো কোশ্চেন আছে ঠিক আছে থ্যাংক ইউ